শুরু করছি বাংলা বলছি। আজকে সারাদিন সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে আজকে এসআইআর নিয়ে যে শুনানি, সেই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সওয়াল করলেন না, কিন্তু রাজ্যের তরফ থেকে নির্দিষ্টভাবে বেশ কিছু আবেদন সেখানে করা হয়েছিল এবং দিনের শেষে সব পক্ষই দাবি করছে যে তাদের নৈতিক জয়। আজকে সুপ্রিম কোর্ট কি বলল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এসআইআরে কোনোভাবে বাধা দেওয়া যাবে না। মাইক্রো অবজারভারদের নিয়ে সুনির্দিষ্টভাবে যে বক্তব্য ছিল রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে বলা হচ্ছিল যে মাইক্রো অবজারভাররা নন, ইআরও এইআরওরা তারাই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নেবেন এবং ৮৫০৫ জন যাদের রাজ্য সরকার তালিকা দিয়েছে যে কর্মচারীদের, তাদের আগামীকালকের মধ্যে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং একই সঙ্গে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে অনভিপ্রেত ঘটনা, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা কেন নেওয়া হয়নি এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা আমি শুরুতেই বললাম যে সব পক্ষেরই বক্তব্য যে তাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাই আজকে আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে আমরা আলোচনা করব। আর সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ যে স্ক্রুটিনির সময়সীমা 7 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ এটা অবধারিত যে 14ই ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হচ্ছে না, চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না। এসব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন কৌশিক বিশ্বাস, বিজেপির পক্ষ থেকে রয়েছেন শতরূপা, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি আলোচনায় আসার আগে দেখাবো কি হলো সুপ্রিম কোর্টে। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই যুক্তিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করল আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরওরা। মাইক্রো অবজারভাররা তাদের শুধুমাত্র সাহায্য করবেন। শুনানি কাজ দ্রুত শেষ করতে রাজ্যের দেওয়া ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে মঙ্গলবার বিকেলের মধ্যে যোগ দিতে হবে। ডিইও বা ইআরওর কাছে তাদের রিপোর্ট করতে হবে। গ্রুপ বি অফিসারদের দরকারে প্রশিক্ষণ দেবে কমিশন। আদালতের পর্যবেক্ষণ, ইআরওরা কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করবে। শুনানির কাজে আধার এবং অন্যান্য নথিও গ্রহণ করা হবে। মাধ্যমিক পরীক্ষার শংসাপত্রের সঙ্গে অ্যাডমিট কার্ডও জমা করতে হবে। এই শুনানি প্রক্রিয়া শেষ করতে স্বাভাবিকভাবেই সময় লাগবে, তাই আদালত শুনানির জন্য আরও 1 সপ্তাহ সময় বৃদ্ধি করেছে। যে 13টা প্লাস একটা অ্যাডমিট কার্ড, এই ডকুমেন্ট প্রডিউস করলে সেই ডকুমেন্টকে গ্রহণ করতে হবে। অবজেকশন দেবে যারা, ক্লেম করবে যারা, তাদের যে এলিজিবিলিটির ভিত্তিতে সেটাকে ইআরও উইল টেক ডিসিশন। একদিন পর্যন্ত কি হচ্ছিল, একদিন পর্যন্ত আজ পর্যন্ত ইআরও ডিসিশন নিল, সেটাকে পেন্ডিং রেখে দিত। মাইক্রো অবজারভার, ইলেকশন কমিশন, পেন্ডিং পেন্ডিং পেন্ডিং, সেটা আজ চলবে না। ইলেকশন কমিশনের ডিসিশন ইজ ফাইনাল, ইআরও ডিসিশন ইজ ফাইনাল। নেক্সট মানডেতে ম্যাটার আবার হিয়ারিং হবে, লং হিয়ারিং, এটা হিয়ারিং চলবে। কিন্তু একটা কথা বলেছে যে ইলেকশন কমিশনের সব ডিসিশনই তারা দেখবে, দে লুক ইনটু দ্যাট। একটা অ্যাপ্রিহেনশন আমরা যেটা বলেছিলাম যে মুহূর্তে ফাইনাল ভোটার লিস্ট বার করে দেবে, তারপরে নোটিফিকেশন হলে তখন কোর্ট দেখতে চায় না, সেটাও বলছে আমরা দেখব। কমিশনের অভিযোগ, বিভিন্ন জায়গায় এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়া হচ্ছে, কমিশনের কাজে হুমকি দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে আদালত রাজ্যের ডিজিকে হলফনামা জমা দিতে বলেন। তবে কমিশনের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তাদের দাবি, কমিশনের কাজে প্রথম থেকে সহায়তা করেছে রাজ্য, কিন্তু হোয়াটসঅ্যাপে নির্দেশ জারি করে পরিস্থিতি বিগড়ে দিয়েছে নির্বাচন কমিশনই। এদিন মুখ্যমন্ত্রী সওয়াল নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আদালত। বিচারপতিরা জানিয়েছে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন তা আসলে সংবিধানের প্রতি আস্থার প্রকাশ। অখিল ভারত হিন্দু মহাসভার আবেদনই নাকচ করে দিয়েছেন তারা। আগামী সপ্তাহেই ফের সুপ্রিম কোর্টে এই শুনানি। মাঝের 7 দিনে এসআইআর কাজের অগ্রগতি দেখেই পরবর্তী রায় দেবে প্রধান বিচারপতির বেঞ্চ। কলকাতা টিভি। আমি প্রথমে কৌশিক বিশ্বাসের কাছে আসি। কৌশিক দা, আপনারা এটাকে কেন নৈতিক জয় হিসেবে দেখছেন? কারণ আমরা তো একই সঙ্গে এটা দেখলাম যে এসআইআর প্রক্রিয়া, সেটাতে কোনো রকম বাধা যাতে না হয় সেই সম্পর্কে খুব স্ট্রং বার্তা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। রাজ্য পুলিশের ডিজিপি, তাকে শোকজ করে হলফনামা দিতে বলা হয়েছে। দেখুন, আমরা এটাকে আমাদের নৈতিক জয় হিসেবে এই কারণে দেখছি, দুটো কারণ। আপনাকে একটা কোট আনকোটে বলছি, সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন,
ইয়োর সফটওয়্যার সিমস টু হ্যাভ এ পলিসি চেঞ্জ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াই আর ইউ সার্ভিং নোটিস টু দি ম্যাকড পারসনস, 2 নম্বর। আজকে আমরা প্রথম থেকে যেটা বলে আসছিলাম যে মাইক্রো অবজারভাররা কি করছেন, তারা নির্বাচনী কমিশনারের অফিসে বসে একের পর এক যথেচ্ছভাবে নাম কেটে যাচ্ছেন, আরবিট্রারিলি নাম কাটছেন। এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন, তিনিও বারবার এই কথাগুলো বলেছিলেন। একটা মাইক্রো অবজারভারদের ইস্যু ছিল, আর একটা ইস্যু ছিল এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি ইত্যাদি। সেখানে আজকে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ইনস্ট্রাকশন যে ইআরওর ডিসিশন ইজ ফাইনাল, মাইক্রো অবজারভার এই ডিসিশন নিতে পারবেন না। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় জয় আজকের। মাইক্রো অবজারভার কোনো ডিসিশন নিতে পারবেন না, ওনারা শুধু হেল্প করবেন এই ইআরও এবং ইআরওদের। এটা আমাদের যে জয় নাম্বার 1। 8505 জনের যে তালিকা, এবং যেটা আজকে রাজ্যের তরফ থেকে জানানো হয় যে মেল করে দেওয়া হয়েছে, সেটা এত বিলম্বে মেল করা হলো কেন? 7ই ফেব্রুয়ারি বিকেল বেলা রাজ্য সরকারের তরফ থেকে এই মেলটি করা হয়েছে এবং আপনারা সুপ্রিম কোর্টের হিয়ারিং এ দেখেছেন যে সেই মেলে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করে দেওয়া হয়েছে যে এই ডিস্ট্রিক্টে এত, এই ডিস্ট্রিক্টে এত। আজকে আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, রাজ্য সরকার এটাও জানিয়েছেন যে সোফার আমরা নিয়ার অ্যাবাউট 1 লক্ষ রাজ্য সরকারি কর্মচারীকে এসআইআর এর কাজে নিযুক্ত করেছি। 80,500 বিএলও, 8,500 হচ্ছে আপনার বাকি এটা যেটা এই ইআরও, এবং 294 জন ইআরও। আমি আপনাকে এক্সাক্ট ফিগারটা দিয়ে দিলাম, এতজন অলরেডি ডিপ্লয়েড। তার উপরেও এই 8,505 জনের তালিকা শনিবার, যেহেতু আজকে হিয়ারিংটা ছিল, এই কয়েকদিনে বুধবারের পর আজকে কয়েকদিন তো তৈরি করতে সময় লাগবে, সেই জন্য দেওয়া হয়েছে। আমাদের সব থেকে বড় নৈতিক জয় তখন হয়েছে যখন ওনারা বলছেন যে তোমার এই সফটওয়্যারটাই ম্যালেশিয়াস, তোমার এই সফটওয়্যারটাই বিভ্রান্তিমূলক, এই বিভ্রান্তিটা রাখতে পারা যাবে না। যার জন্যই কিন্তু ওনারা বলেছেন ইয়োর সফটওয়্যার সিমস টু হ্যাভ এ পলিসি চেঞ্জ। এটা একটা মারাত্মক বড় স্টেটমেন্ট which is in our favor। শতরূপা, এক হচ্ছে এই সফটওয়্যার, যে সফটওয়্যারটা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার প্রশ্ন তুলে আসছিল, 1। 2 হচ্ছে যে মাইক্রো অবজারভাররা তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তাদের কাজ হচ্ছে ইআরও এইআরওদের সহায়তা করা। এবং যে আমরা দেখেছিলাম যে দিল্লি যাওয়ার 2 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে এই মর্মেই চিঠি দিয়েছিলেন, যেখানে তিনি জনপ্রতিনিধিত্ব আইনের ধারা তুলে তিনি সেখানে নির্দিষ্টভাবে বলেছিলেন যে এই মাইক্রো অবজারভারদের এই ভোটার লিস্টে কোনো রকম ডিলিশন বা ইনক্লুশনের কোনো এখতিয়ারই নেই, কোনো তাদের ডিফাইন্ড কোনো রোলই নেই। তা সত্ত্বেও কার্যত তারা কন্ট্রোল নিয়ে নিচ্ছে এই গোটা বিষয়টার, এবং এইআরও ইআরওরা তাদের দর্শকের ভূমিকায় পর্যবসিত করা হচ্ছে। আজকে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে একদম ইআরওরা তারাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। মৌপিয়া তারাই সিদ্ধান্ত নিচ্ছিল এবং তারাই সিদ্ধান্ত নেবে। স্বভাবসিদ্ধভাবে মুখ্যমন্ত্রী যেরকম অলওয়েজ কম্পালসিভ লায়ার, উনি মিথ্যে কথা বলেই যান এবং আরও রং চড়িয়ে বলেন, সেই একই কাণ্ড করেছিলেন। আমি একটু প্রথম থেকে শুরু করি যে ওই যে নৈতিক জয়টয় উদযাপন হয়ে গেলে আমি একটুখানি মানে আমাদের তরফ থেকে যেটা তোমরা তো বলছো তোমাদের নৈতিক জয়, আমাদের তো জয় হারের কোনো ব্যাপারই নেই। এটা এসআইআর হচ্ছে, ইলেকশন কমিশন করছে। ইলেকশন কমিশন ইজ আ কোয়াজি জুডিশিয়াল বডি, তারা নিজেদের মতন করছে, কোয়াজি কনস্টিটিউশনাল বডি। একবার আমার যেটা মনে হলো যে এসব নৈতিক জয়টার গল্পটার পর শুনে, এই যে আইন খেলা, সুপ্রিম কোর্ট বেরিয়ে আসি একটু সাজগোজ করে, মানে হাইকোর্টের কোর্টের জামা কাপড় পরে, এই জবনিকা পতন হলো। এখানে ক্লিয়ারলি সুপ্রিম কোর্ট 3-4টে অবজারভেশন যেটা দিয়েছে সেটা ফর এভরিবডি, এটা বিজেপি, তৃণমূল, সিপিএমের জন্য নয়, যে এসআইআর এর প্রসেসটা সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না, 1 নম্বর। দ্বিতীয়ত এই মাইক্রো অবজারভার নিয়ে যে এই যে কৌশিকটা বলছে যে এত নাকি মুখ্যমন্ত্রী বলেছে, তুমিও বললে, আমি জানি না কেন বললে, কিন্তু মুখ্যমন্ত্রী যাই বলে থাকুক, তুমি যদি প্রথম প্রেস কনফারেন্সটা দেখো যখন এসআইআর অ্যানাউন্স হচ্ছিল, তখন কিন্তু ইলেকশন কমিশন, তুমি চাইলে আরেকবার রিপ্লে করে দিতে পারো, মাইক্রো অবজারভার শুধু অবজার্ভ করতে আসবে, এই ইআরও এবং ইআরওরাই ডিসিশন নেবে, সেটাই হয়েছে। মাইক্রো অবজারভারে এসছে বিকজ পশ্চিমবঙ্গে সব জায়গায় প্র্যাকটিক্যালি আগুন ধরেছে, কে ইআরওতে থাপ্পড় মারলো, বিডিও অফিস জ্বালিয়ে দিচ্ছে, বা ম্যান মার্কিং করে করে বিএলওদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এইসব যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেল, তখন মাইক্রো অবজারভার এসেছিল এবং মাইক্রো অবজারভারদেরও গাড়িপত্র ভাঙচুর করা হলো।
সেইখানে আজকে আবারও সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাদের লিস্ট কোথায়। এই যে তৃণমূল গিয়ে ওখানে কেঁদে কেটে এলো যে দেখো তোমরা আমাদের কাজ করতে দিচ্ছ না, তোমরা মাইক্রো অবজার্ভার পাঠাচ্ছ, তো পাঠানোর দরকারই ছিল না। যদি এখান থেকে প্রপার সেট অফ অফিসার দিয়ে দিত রাজ্য সরকার পদে পদে চেষ্টা করেছে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে যে এসআইআর কিভাবে বন্ধ করে, তো সেই জন্য বাধ্য হয়ে ওপর থেকে মাইক্রো অবজার্ভ পাঠাতে বলা হয়েছিল এবং তারা শুধুই অবজার্ভ করে ফেরত চলে গেছে। যে কজনে তোমরা ইন্টারভিউ নিয়েছো, অন্যান্য চ্যানেলের কথা আমি ছেড়ে দিচ্ছি, তোমরা যাদের ইন্টারভিউ তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে আমরা যেখানে শুনেছি ঝামেলা হয়েছে আমরা সেখানে দেখতে গেছি, কেউ বলেনি যে আমরা বসে বসে নাম কেটে মাইক্রো দিয়েছি। অবজারভারে তফাৎ আছে তো। আরে পুরোটাই আমি বলছি, কেউ বলেনি যে আমরা বসে বসে নাম কেটে নিচ্ছি। এখানে তো আমাদের আরেকটা বড় অভিযোগ আছে যে বিএলওরা, যে কৌশিক বলে না যে না না, যারা বাইট দিয়েছেন তারা কেউ মাইক্রো অবজারভার নন। আমি জানি না, আমি মুরুগান মাইক্রো অবজারভার নন। ঠিক আছে, তা আমি তোমাদের স্পেসিফিক্যালি তোমাদের চ্যানেলের কথা বলছি না, আমি বলছি জেনারেলি অবজার্ভ যে বিভিন্ন অবজারভাররা এখানে বাইট দিয়েছে, কোথাও কোনোভাবে বলেনি যে আমরা এসে নাম কাটতে এসেছি। ওরা এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ইলেকশন না না, এটা তো এক্ষেত্রে তো প্রসঙ্গটা তাদের নিয়ে না, মাইক্রো অবজারভার যে ৮,০০০-এর বেশি যে মাইক্রো অবজারভার তারা কোথাও বলেনি যে তারা এসে নাম কাটছে মৌপিয়া, তাদের অধিকারই নেই, কোনো কালেই ছিল না। এমন নয় যে মমতা ব্যানার্জি গেছে বলে সাডেনলি ইলেকশন কমিশন রিয়েলাইজ করেছে বা সুপ্রিম কোর্ট বকুনি দিয়েছে। সুপ্রিম কোর্ট শুধু ক্ল্যারিফাই করে দিচ্ছে মাইক্রো অবজারভারদের এটা করার কথা নয়, বরাবরই তাই ছিল, নতুন করে এখানে কিছু হয়নি। এই যে নৈতিক জয় বলে লাফাচ্ছে, তারা লাফাতেই পারে, আর কয়েকটা দিন বাকি আছে, লাফিয়ে নি, সেটা কথা নয়। আমি জাস্ট আরেকটা লাইন শুধু এইখানে যে বারবার যেটা বলা হচ্ছে যে এই যে প্রসেসে মুখ্যমন্ত্রী গেল, মুখ্যমন্ত্রী গিয়ে কোর্টে অ্যাপিল করে এলো, মুখ্যমন্ত্রীকে স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছে আপনি চুপ করুন, আপনি ভদ্রভাবে বলেছে আপনি চুপ করুন, আপনাদের যারা অন্যান্য লয়ার আছে তারা বলবে। তো সেই জন্য এখানে মুখ্যমন্ত্রীর আবার কোথা থেকে নৈতিক জয় এলো ওরা বুঝতে পারছে, আমাদের বোঝাটা একটু কম। এক সেকেন্ড, আজকে আমি কৌশিকদা কি বলবেন আমি জানি, সেটা কৌশিকদা আমি বলেছি, একই কৌশিকদা যেটা বলবেন যে একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টের সেদিন বিচারপতি বলেছিলেন যে 5 মিনিট নয় আপনাকে আমরা 15 মিনিট দিতে, তাই তো আপনি সেটা বলতে চাইছেন। আসবো এই পয়েন্টে, আমি বুঝেছি। এক সেকেন্ড, আমি আশুতোষের কাছে আসছি। আশুতোষ, আজকেও আমরা দেখলাম যে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে নির্বাচন কমিশনে গিয়ে এই ইস্যু, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়া যাবে না, হেনস্থা করা যাবে না, এই প্রসঙ্গ তুলে আজকে সেখানে তোমরা আবারও ইস্যু রেইজ করেছো। না, আজকে আমাদের শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ ছিল এবং বিক্ষোভ হয়েছে এবং সবাই দেখেছে। এবং বিজেপি এখানে আসলে বলতে চাইছে যে মাইক্রো অবজারভারটা শুভেন্দু অধিকারীকে করা হলো না কেন, এটা একটা ক্ষোভ থাকতেই পারে বিজেপি, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের যেটা বক্তব্য, খুব পরিষ্কার করে বলছি, ইসিআই, আমরা যে কোনো পলিটিক্যাল পার্টি এখানে বসে থাকতেই পারি, এত মানুষ বাংলায় মারা গেছে, একটা লাইন বলেছে আপনাদের মনে হয় কেউ দেখাতে পারবেন কোনো স্টেপ নিয়েছে? না। আচ্ছা, এআই বেসড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চলছে, মানে এআই হচ্ছে ইলেকশন কমিশনের সিইসি, আমরা এখন যা বুঝতে পারছি। তো তাদের এই যে নোটিশ যে পাঠানো, সেই নোটিশ নিয়ে যে পাঠানো, মানে সফটওয়্যারটা বিজেপি আর স্টাফটা তৃণমূল, যে ৮৫০০-র কথা আসছে বারবার করে, তার কারণ আপনারাও জানেন আমরাও জানি যে ট্রেনিং ছাড়া এই স্টাফকে নিয়োগ করা কোনোদিনই সম্ভব নয়। এবং তাহলে এতদিন ধরে মাইক্রো অবজারভাররা কী করলো আর রোল অবজারভাররা কী করলো? তারা কি করছিলেন? তারা ইনোভা নিয়ে ঘুরে বেরিয়েছিলেন। তাহলে কি কাজটা করলেন দিনের শেষে? যে এখনও অবধি 7.08 ক্রোড় ভোটার পশ্চিমবঙ্গে, 7,08,000 মতন ভোটার, সেখানে দাঁড়িয়ে ড্রাফট রোলে আছে 6,75,00,000 মানুষ এখন ম্যাপড হয়েছে, বাকিটা ম্যাপড হয়নি। তার মানে এর ভেতরে লজিক্যাল ডিসক্রিপেন্সি সবই আছে। আমাদের আজকে খুব পরিষ্কার বক্তব্য ছিল একটাই কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কোনো অনৈতিকভাবে মানুষের উপরে চক্রান্ত করে কোনো নাম বাদ দেওয়া যাবে না, আমরা খুব পরিষ্কারভাবে জানিয়েছি। তার কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির খাঁচায় কতজন আছেন, ইলেকশন কমিশনের যে খাঁচা তৈরি করেছেন কতজন আছেন? 94,49,132 জন। আচ্ছা, এখানে নো ম্যাপ কত আছে? 31,68,426। আমরা খুব পরিষ্কারভাবে বলছি ইলেকশন কমিশনকে মিডিয়ার মাধ্যমে, কতজনের কি স্ট্যাটাস সেটা আপনারা দিচ্ছেন না কেন? এটা তো আমরা যারা সিটিজেন, আমরা যারা ভারতবাসী, আমি বলুন, শতরূপাদি বলুন, তৃণমূলের যিনি দাদা রয়েছেন বা সিপিএমের যিনি আসবেন, সবারই তো জানার অধিকার আছে মৌপিয়া।
যে অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কি, যাদের হিয়ারিং হয়ে গেছিল তারা এখনও কোনো অ্যাকনলেজমেন্ট পাননি। এবং অদ্ভুত ব্যাপার, এই যে এতগুলো কথা বলা হচ্ছে, সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফর্ম 7-এর ডেটা, ফর্ম 6-এর ডেটা। কোনো পলিটিক্যাল পার্টির কারেন্ট স্ট্যাটাস দেখাতে পারবেন? আছে? যতটা ছিল ফ্রিজ হয়ে আছে। আমরা বারবার করে বলছি যে এই বিষয়গুলোকে উত্থাপন করতে হবে। আজকে কংগ্রেসের মামলা ছিল, আমরা সেগুলো বলতে পেরেছি, এবং আমরা মনে করি খুব পরিষ্কারভাবে যে আর্টিকেল 324 সংবিধানের 324 ধারা স্ট্রংলি ভায়োলেট করছে, এবং মানুষের ওপরে যে আক্রমণ আনার চেষ্টা চলছে সেটাকে আমরা তীব্রভাবে সামনে থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। তো আমি এটাই এখানে আমাদের কৌশিকদার কাছে স্ট্যান্ড। আসি। কৌশিকদা, যেটা একটু আগে শতরূপা বললো যে আমরা তো একই সঙ্গে দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে এই এসআইআর একটা প্রক্রিয়া, এসআইআর এর প্রক্রিয়া নিয়ে মামলা চলছে, এসআইআর এর প্রক্রিয়া নিয়ে আপনাদের শীর্ষ নেতৃত্ব তারা নির্বাচন কমিশনে যাচ্ছেন, তারা মাঠে ময়দানে তারা আন্দোলন করছেন, কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি জনরোষের নামে যেভাবে হেনস্থা হচ্ছে, আজকে ডিজি, রাজ্য পুলিশের ডিজি, তাকে শোকজ করা হলো, তাকে হলফনামা দিতে বলা হলো এসব ক্ষেত্রে কঠোর অবস্থান না নেওয়ার জন্য। এটা এম্বারাসমেন্ট নয়? দেখুন, প্রথমেই বলি যে তৃণমূল কংগ্রেস দলগতভাবে কখনো কোনো হিংসাশ্রয়ী ঘটনাকে প্রশ্রয় দেয় না বা সমর্থন করে না, কিন্তু সেটা বলার পরেও বলবো যে এসআইআর এর নামে 85 বছরের বৃদ্ধ অন্তঃসত্ত্বা মহিলা, 92 বছরের বৃদ্ধা থেকে শুরু করে ভিডিও যে অফিসে গিয়ে যে বর্বর যে অত্যাচার, গন্ডগোল করা, সে আমরা সেগুলো ভিডিও সমর্থন অফিসে করি তাণ্ডব না। চালানো, আমরা তার সমর্থন করি না। পরিপ্রেক্ষিতে আমরা যদি সেটা এক সমর্থন সেকেন্ড, করি তার না। পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে যে 19শে জানুয়ারি এই আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটা সুনিশ্চিত করার জন্য নির্দিষ্টভাবে প্রশাসনকে নির্দেশ দেওয়া ছিল। সেটা যদি করা হতো প্রপারলি তাহলে আজকে এম্বারাসমেন্টটা হতো না, তাহলে আজকে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ ফেস করতে হতো না। দেখুন, রাজ্য পুলিশের ডিজিকে মহামান্য আদালত শোকজ নোটিশ সার্ভ করেছে, তিনি তার মতন করে উত্তর দেবেন। আমি রাজ্য পুলিশের ডিজি কি উত্তর দেবেন সেটা তো এখানে বসে বলতে পারবো না। আমি তৃণমূল কংগ্রেসের না, পক্ষ তা থেকে উত্তর বলতে চাইছি না, পারবো, কিন্তু এটা embarrassment তো হ্যাঁ, আপনি মনে না, করছেন। এটা আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইটুকুনি বলতে পারবো, আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যেখানে যেখানে স্বৈরাচারী শাসক জনগণের উপর অত্যাচার করেছে সেখানে সেখানে রিটালিয়েশন হয়েছে। সেটা পূর্ব ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে গত 100 বছর তো দূরের কথা, গত 25 বছরে তার ইতিহাসের উত্তর আছে। দুপুর 12টায় গিয়ে রাত্রি 11:30 পর্যন্ত একজন বয়স্ক মানুষকে যদি বসে থাকতে হয়, তার অ্যাড্রেনালিন সিক্রেশন যদি বেড়ে যায়, তার যদি হাইপার টেনশন হয়, সে ওরকম হাইপার অ্যাক্টিভলি রিঅ্যাক্ট করবে। এটা একদম মেডিকেলি বললাম চিকিৎসক হিসেবে, সে হাইপার অ্যাক্টিভলি রিঅ্যাক্ট করবে। সেটার জন্য দায়ীকে সম্পূর্ণরূপে নির্বাচন। একটা খুব মজার কথা বলি আপনাদের, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কেন্দ্রের একটা বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক বলছে যে এসআইআর করে কি হলো, কেন 9500 ভোটারের নাম একাধিক জায়গায় পাওয়া গিয়েছে। আমরা বারবার একটা কথা বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে, তার কোনো জবাব দিয়েছেন? আর এক সেকেন্ড, আর একটা কোয়েশ্চেন, আর একটা, আজকে আমি আসার আগে শুভেন্দু অধিকারীর একটা বাইট দেখছিলাম কোন একটা চ্যানেলে, আবারও সেই বাংলাদেশি রোহিঙ্গার বিভিন্ন কথা উনি বলছিলেন। আমরা এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলছি যে 58 লক্ষ নাম প্রাথমিকভাবে বাদ গিয়েছে, তাদের মধ্যে কতজন বাংলাদেশি রোহিঙ্গা ছিল বলুন সেটা। আমি এই যে স্বৈরাচারী শাসন টাসন কি সব বললো, এই স্বৈরাচারী শাসন তো সত্যি সত্যি পশ্চিমবঙ্গ দেখছে, এটার উত্তর পশ্চিমবঙ্গ দেবে, এবং তারপরে কে স্বৈরাচারী সেটা তখন সেই মানুষ উত্তর দেবে। তৃণমূল নাকি ভায়োলেন্স সাপোর্ট করে না। একজন মানুষ তার ইললিগাল কনস্ট্রাকশনের জন্য পাশের বাড়িতে তার কাউন্সিলরকে তার আদৌ সে কমপ্লেন করেনি, কাউন্সিলর এমন লাথি মারলো, বয়স্ক ভদ্রলোক মারা গেল। এখানে এসআইআরে যাদের অ্যাকচুয়ালি ডাকা হচ্ছে তাদের কিন্তু অতটা অভিযোগ নেই যতটা না তৃণমূলের গাত্রদাহ হচ্ছে। ডেফিনেটলি এটা আমিও এগ্রি করি, অনেক বয়স্ক মানুষকে ডাকা হয়েছে, তাদের বাড়ি গিয়েও করানো যেতে পারে, ফাইনালি বোধহয় ইলেকশন কমিশন করিয়েছিল। কিন্তু মপিয়া তুমিও জানো যে দেবজিৎ সরকার আমাদের যিনি চিফ স্পোক্সপারসন, ওর মাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছিল। যদি করতে হয় করতে হবে, এখানে সত্যি এখানে এইটা নিয়ে ইস্যু না করাই মঙ্গল। ডেফিনেটলি যেটা আশুতোষ বলছে, অনেক লোক মারা গেছে, সেটা নিয়ে আরেকটু সেন্সিটিভলি হ্যান্ডেল করতেও পারতো ইলেকশন কমিশন, কিন্তু ইলেকশন কমিশনের স্পোক্সপারসন আমি ওই নিয়ে বলতে চাই না। কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদা কিন্তু বারবার এই নিয়ে বলেছে
যে অনেক ইস্যু আছে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা জ্ঞানেশ কুমারের অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে এসে দেখা দরকার, কিন্তু সেই জন্য এটা আমি ডেফিনেটলি শুনবো না যে কি ইলেকশন কমিশনের সফটওয়্যার বিজেপি তৈরি করে দিয়েছে, এইগুলো আননেসেসারি। আমি আসবো। আমি শুধু জাস্ট একটা একটা লাইন break বলতে আমাকে চাই, নিতেই এই হবে যে শতরূপা। ম্যাপড পিপলদের কথা বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এইবার তো রোহিঙ্গারা বেরোবে, এই যে ফর্ম 7 এর রেজাল্ট বেরোবে, 4টে জেলায় এখনো কমপ্লিট হয়নি, যার জন্য ইনক্রিজ করলো, আর এক সপ্তাহ পরে বেরোবে। এরপরে দেখুন আসবো, কতজন একটা ছোট্ট রোহিঙ্গারা বিরতি বেরোবে। আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমি এই প্রসঙ্গে একটু আশুতোষের কাছে আসবো। আশুতোষ, আমরা যেভাবে দেখছি যে রাজ্য পুলিশের ডিজিপি, তাকে শোকজ করে হলফনামা চাওয়া হয়েছে। দেখুন, তাকে হলফনামা চাওয়া হয়েছে, তার নিশ্চয়ই যুক্তি ইলেকশন কমিশন দেবে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আবারও প্রথম লাইনে ফিরে যাচ্ছি, যে এতগুলো মানুষ মারা গেল, কার জন্য মারা গেল? কটা ইলেকশন কমিশনের অফিসারদের ডেকে এখানে বলা হয়েছে? কতবার ফুল বেঞ্চের রিপ্রেজেন্টেটিভস এখানে এসছে? 3 নম্বর কোয়েশ্চেন, আমরা বলিনি, অন্য কোনো দল বলেনি, খোদ শ্রমিকবাবু বলেছিলেন যে জ্ঞানেশ কুমার আসছে না কেন? তো কেন আসেননি এখানে? এখানে তো বুঝতেই পারছেন সিনিয়র সিটিজেনদের লাইন দিতে হচ্ছে। আচ্ছা, শতরূপাদি একটা বলার সময় বলছিল যে দেবজিৎ দা, মানে দেবজিৎ সরকার, আমরা সবাই চিনি ওনাকে, ওনার মাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হচ্ছে। এটা খুব মানে কৃতিত্বের কাজ বিজেপি মনে করছে নাকি? তার কারণ এরকম প্রচুর মানুষকে, তোমরা জানো না, 20-25 কিলোমিটার ধরে এমন এমন হিয়ারিং ভেন্যু তৈরি করেছে যেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে 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 তাদের চলে আসতে হয়েছে, আবার পরের দিন যেতে হয়েছে। মানুষের পকেটে ইনকাম নেই যেরকম ল্যাভিসলি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বে। একটা সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল, মনে আছে যখন এসআইআরটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে, কি প্রশ্ন করেছিল? সুপ্রিম কোর্ট ইসিআইকে বলেছিলেন যে একটা সিটিজেনকে, দেশের নাগরিককে কতবার তার নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। আমি জানি না যে পশ্চিমবঙ্গের এই সিচুয়েশানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবারও সেই জায়গায় ফিরে যাব যেখানে এই যে ইসিআইকে রেখে, সামনে রেখে একটা অপারেটিভ সিস্টেম কাজ করছে। এই অপারেটিভ সিস্টেমটাকে আমরা ধিক্কার জানাই, ঠিক এই ল্যাঙ্গুয়েজে আমরা বললাম ধিক্কার জানাই। তার কারণ হচ্ছে যে মানুষকে, তাহলে আমাদের বক্তব্য এই যে আপনারা বললেন যে 7 দিন আরও বাড়ানো হয়েছে, তাই তো? তাহলে কংগ্রেস যেটা প্রথম দিন থেকে বলে আসছিল যে এত দ্রুত গতিতে, বুলেট ট্রেনের থেকেও ফাস্ট, এই এত দ্রুত গতিতে এসআইআরটা করতে গেলেন কেন পশ্চিমবঙ্গে? আরে বলতে দিন দিদি, আপনি তো বলবেন আপনার সময়। এবারে ব্যাপার যেটা হচ্ছে যে এত দ্রুত গতিতে এসআইআর হলো কেন? তাহলে ইলেকশন কমিশন আজকে বলছে আমাদের এত অফিসার রিকোয়ারমেন্ট ছিল, তাহলে পুরো গুছিয়ে ইলেকশন কমিশন নামলো না কেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে? কি এমন ভেতরে প্রেসার ছিল? আমার এখানে প্রশ্ন, আমি লাস্ট শেষ করে দেবো বলে, সেটা হচ্ছে এখনো অবধি যা খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে 8500 অফিসার কিন্তু এখনো ডিআরও অফিসে রিপোর্ট করেনি, যেটা বিকেল 5টার ভেতর রিপোর্ট করার কথা ছিল। তাহলে আমি বলছি যে রিপোর্ট করার কথা ছিল সেই সময়, কিন্তু আগামীকাল বিকেল 5টায় যে রিপোর্ট করবে তারা, তাদের যে লজিস্টিক্যাল যে প্রয়োজনীয়তা। আচ্ছা, আজকে কটা বাজে? আমরা যদি দেখি 7:30 বাজে, 7:35। তোমার মনে হয় এতগুলো অফিসারকে পুরো ট্রেন করিয়ে নিয়ে নেওয়া যাবে? তার মানেটা কি? আমরা বলেছিলাম আমাদের চিঠিতে, তোমাদের মিডিয়ার কাছে আছে, যে আমরা বলেছিলাম 15 দিন বাড়াও। 15টা দিন আমরা চেয়েছিলাম বাড়ানোর জন্য, কিন্তু সেটা হলো না, সেটাই দুর্ভাগ্য। এখানে আমার শতরূপার কাছে প্রশ্ন হচ্ছে, শতরূপা, আমরা দেখলাম উত্তরপ্রদেশে সেখানে সময়সীমা 1 মাস বাড়ানো হলো, এবং উত্তরপ্রদেশের সময়সীমা বাড়ানো তো এটা এস্টাবলিশ করছে যে আসলে এটা অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। দেখো মৌপিয়া, এটা স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় লাগছে। মৌপিয়া 4টে জেলায় কমপ্লিট হয়নি, স্ক্রুটিনি কমপ্লিট হয়নি, এবং তোমরা ভালো করেই জানো বহু জায়গায় হিয়ারিং বন্ধ করে দিয়েছে তৃণমূল এমএলএ গিয়ে, বা তৃণমূল কাউন্সিলে গিয়ে, বা তৃণমূলের কোনো জনপ্রতিনিধি গিয়ে, একে ওকে তাকে মারধর করে বা কাকে থাপ্পড় মেরে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে হিয়ারিং বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য যেটা আশুতোষ বললো যে তাকে বাড়ি গিয়ে আবার ফেরত আসতে হচ্ছে, এরকম ঘটনা ঘটেছে। 7টা দিন এক্সটেন্ড করেছে বিকজ এই 4টে জেলার জন্য। 4টে জেলা কমপ্লিট না হলে তোরা ডিক্লেয়ার করতে পারবে না ফাইনাল লিস্টটা। আর আরেকটা জিনিস, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সত্যি সত্যি বলেছে, বহুবার বলেছে, একাধিকবার বলেছে যে জ্ঞানেশ কুমারের এখানে আসা উচিত,
কিন্তু তারপরে আবার এক সুরে আমাদের শুনতে হচ্ছে যে আমরাই নাকি ইলেকশন কমিশনকে চালাচ্ছি, আমাদেরই সফটওয়্যার নাকি চলছে। আমি আসবো এক সেকেন্ড। ইতিমধ্যে শতরূপ ঘোষ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি শতরূপ তোমার কাছে আসবো। তার আগে জাস্ট একটু আপডেট নিয়ে নিই। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, এই যে স্ক্রুটিনির টাইম সেটা 7 দিন বাড়ানোর কথা বলা হয়েছে, অর্থাৎ এটা অবভিয়াস যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে না। এর পাশাপাশি 8,505 জন যাদের আগামীকাল বিকেল 5টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে, এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আগামীকাল তিনি নির্বাচন কমিশনে বৈঠক করতে যাচ্ছেন। খুব সংক্ষেপে এই আপডেটগুলো তোমার কাছে নেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে গোটা পরিস্থিতিটা, প্রিপারেশনটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, খুব সংক্ষেপে। সত্য, সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে যে ইতিমধ্যেই রাজ্যের তরফে যে 8,505 জনকে গ্রুপ বি আধিকারিক যারা তাদেরকে দেওয়া হয়েছে ডেপুটেশনে, নির্বাচন কমিশন তাদেরকে ডেপুটেশনে নিয়েছে, তাদের আগামীকাল বিকেল 5টার মধ্যে রিপোর্ট করতে হবে নিজের নিজের জেলাতে গিয়ে, যারা যেখানে যেখানে জেলা নির্বাচনী দপ্তর রয়েছে সেখানে তাদের অন্তত পক্ষে 2 দিনের প্রশিক্ষণ হবে, এবং তারপর তারা কিন্তু এই চেকিং এর কাজে, অর্থাৎ শুনানির যে প্রক্রিয়া এসআইআর এর, সেই প্রক্রিয়ায় তারা সামিল হবে, চেকিং এর কাজে, নথি যাচাইয়ের কাজে। অন্যদিকে আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ এই বৈঠক, তার কারণ হলো একেবারে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের দিনক্ষণ এবং তার বিজ্ঞপ্তি কবে জারি হবে, কবে ফল প্রকাশ হবে, তার একটা খসড়া রূপরেখা তৈরি হবে আগামীকালের বৈঠক থেকে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই শুনানি এবং তার যে চেকিং এর কাজ সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালের বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে শুধু নির্বাচনী প্রস্তুতি নয়, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর আগের নির্বাচনে কি ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে তার সামগ্রিক একটা রিপোর্ট, সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাবে এবং সেই অনুযায়ী একটা নির্দিষ্ট খসড়া রূপরেখা তৈরি হবে নির্বাচনকে ঘিরে, এটাই মনে করা হচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। সত্য, ধন্যবাদ। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, আজকে সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কিছু নির্দেশ দিয়েছে। তার মধ্যে যেমন রয়েছে যে এসআইআর এ কোনোভাবে কোনো রকম বাধা, সেটা বাধা যে হয় না সেটা সুনিশ্চিত করতে হবে, কোনো রকম বাধা নয়। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 7 দিন স্ক্রুটিনির সময়সীমা, সেটা 7 দিন এক্সটেন্ড। এবং আমরা দেখলাম যে আজকে তাকে নিয়ে আজকে মুস্তারি বানু তাকে আজকে সামনে সারিতেই রাখা হয়েছিল, তিনিও আজকে ইন পার্সন উপস্থিত ছিলেন। তো ওনারই মামলা, ওনারই তো ইন পার্সন উপস্থিত থাকার কথা ছিল, এবং ওনার এই কি বলবো, উনি যে কাজটা করেছেন, ওনার কৃতিত্বকে চুরি করতে চেয়েছিলেন যারা, তারা কি করতে ইন পার্সন উপস্থিত ছিলেন আমরা জানি না, কিন্তু মুস্তারি বানুর করা মামলায় তো মুস্তারি বানুই ইন পার্সন উপস্থিত থাকবেন। আমি কতগুলো কথা বলছি মফিদি, দেখো খুব সাধারণ মানুষের জায়গা থেকে, কে সুপ্রিম কোর্ট, কে রাজ্য সরকার, কে কেন্দ্রের সরকার, কে ইলেকশন কমিশন, সাধারণ মানুষের কাছে কিন্তু এরা প্রত্যেকেই রাষ্ট্র বা রাষ্ট্রের একটা পার্ট। আমি সেই জায়গা থেকে বলছি, দেখো কতগুলো লজিক্যাল, একটা লজিক থাকতে হবে, কতগুলো প্রশ্নের তো উত্তর পেতে হবে। ধরো এসআইআর প্রক্রিয়া শুরু হলো, এসআইআর প্রক্রিয়া শুরু থেকে আমরা যখন বিরোধীরা যা যা আপত্তি তুলেছি, একেবারে মানে ক্ষমতার জোরে, সংখ্যার জোরে সমস্ত কথাকে আমাদের উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে ডকুমেন্ট আপনারা নিচ্ছেন, কোনো রসিদ দিচ্ছেন না, হতে পারে, আমি বলছি না কেউ ইচ্ছে করে করবে, কিন্তু হতেই পারে 500টা লোকের মধ্যে 2টো লোকের ডকুমেন্ট মিসপ্লেসড হয়ে গেল। তারপরে আমার কাছে কি থাকবে এটা প্রমাণ করার জন্য যে আমি ডকুমেন্টটা দিয়েছিলাম, তখন অবজ্ঞার সঙ্গে উড়িয়ে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে নির্দেশ দিল, ইলেকশন কমিশন ডকুমেন্টটা দিতে শুরু করলো। বলছি, নির্দেশটা আসার আগে পর্যন্ত যারা বিনা ডকুমেন্টে নিজের বা বিনা রসিদে নিজের ডকুমেন্ট জমা দিয়ে এসছেন, যদি যেদিনই ফাইনাল লিস্ট বেরোয়, 7 দিন এক্সটেন্ডেড হলো, 14-র বদলে যদি 21-22 তারিখও লিস্ট বেরোয়, যদি দেখা যায় বিনা রসিদে ডকুমেন্ট জমা দিয়ে আসা কিছু মানুষজনের এখন রসিদ নেই বলে নাম, এই ডকুমেন্ট নেই এই বলে নাম ডিলিট করে দেওয়া হয়ে গেছে, তাদের প্রমাণ করার কি উপায়টা থাকলো যে আমি জমাটা দিয়েছিলাম? আমি আবার ধরুন একটা প্রক্রিয়া চলছে, মানে বেশিরভাগ মানুষের হিয়ারিংটা হয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন বললো যে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলতে তাও সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমরা নেব। তারপরে যেদিন হিয়ারিংয়ের শেষ দিন, তার আগের দিন বললো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা নেব। তাহলে প্রথম থেকে এই সিদ্ধান্তগুলো জানানোর আগে পর্যন্ত যে কোটি কোটি বা লক্ষ লক্ষ মানুষ, তাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছিল, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছিল, কিন্তু ইলেকশন কমিশন জমাটা নেয়নি, তারা তাহলে কী দোষটা করলো? তাহলে ওই কাগজগুলো না দেওয়ার ফলে যদি তার নামটা যে ডিলিটেড হয়ে যায়, তার দায়িত্বটা কে নেবে? দোষটা কি তার, নাকি দোষটা ইলেকশন কমিশনের? যে ইলেকশন কমিশন একটা এসআইআর প্রক্রিয়া চালু করে দিয়েছে, কিন্তু কী ডকুমেন্ট নেব কী ডকুমেন্ট নেব না সে নিজেও জানে না। এবং আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে, দেখো এত কিছুর পরে এমন সময় এই তালিকাটা, ফাইনাল লিস্টটা বেরোবে, তার কয়েকদিনের মধ্যে পশ্চিমবাংলায় ভোট ঘোষণা হয়ে যাবে, আমরা সবাই জানি। যদি 100টা লোকের নাম ডিলিটেড হয়, তার মধ্যে যদি আমি ধরে নিই 98 জনের নাম সঠিকভাবে ডিলিটেড,
দুজন মানুষের নাম যদি অন্যায়ভাবে ডিলিটেড হয়েও যায়, তাদের কিন্তু আর এইবার পশ্চিমবাংলার বিধানসভায় ভোট দেওয়ার সুযোগটাও তারা পাবেন না, অ্যাপিল করার সময়টুকু পাবেন না। ঠিক এই জিনিসটা আমরা বিহারে দেখেছি। আধার কার্ড নিল না, কত লোকের নাম ডিলিটেড হয়ে গেল। তারপরে সুপ্রিম কোর্ট রায় দিল যে যারা এবার অ্যাপ্লাই করবে তুমি তাদের আধার কার্ড নিতে বাধ্য। কিন্তু কি হলো, ইন দ্য মিন টাইম বিহারের ভোটটা হয়ে গেল। এরপরে আধার কার্ড দেখিয়ে এই মানুষের নামটা উঠে যাবে আবার লিস্টে, কিন্তু এইবার বিধানসভা ভোটে তারা ভোটটা দেওয়া হলো না। বিজেপি কিন্তু বিহারটা দখল করে নিল নিজের মতো করে। এবং আমার শেষ কথা এখানে, ইলেকশন কমিশন বারবার করে বলেছে আমরা এই দাবি করেছি, তারপরও দেখলাম যে তৃণমূলের পক্ষ থেকে যারা যারা এই প্রক্রিয়া ঢুকে মারধর করছে, বিএলওকে চাপ দিচ্ছে, একজন বিএলও আত্মহত্যা করলেন তৃণমূলের কাউন্সিলরের হুমকিতে, এসব ক্ষেত্রে ইলেকশন কমিশন কোনো এফআইআর করেনি। আবার ইলেকশন কমিশনের দেওয়া চাপের ফলেও নাকি অনেক বিএলও বা অনেকের মৃত্যু ঘটেছে বলে অনেকে দাবি করেছেন, এইসব ক্ষেত্রেও কোনো কার্যকরী ইন্টারভেনশন হয়নি। কিন্তু আমার একটা সহজ প্রশ্ন, আমরা সবাই জানি ফর্ম 7 নামক একটা উদ্ভট জিনিস এবার আবিষ্কার করেছিল ইলেকশন কমিশন আমাদের রাজ্যে, যে আমি ধরো তুমি আর আমি এক পাড়ায় থাকি, আমি একজন সাধারণ মানুষ, আমি তোমার নামে একটা ফর্ম 7 জমা দিয়ে দিলাম বিএলওর কাছে যে মৌবিয়া নন্দী, আমি জানি মৌবিয়া নন্দী মৃত বলে দিয়ে দিলাম, তখন তোমাকে ওখানে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি জীবিত। এবার যেটা হলো মানে বাস্তবে প্রথম থেকে শুভেন্দু অধিকারীরা হুমকি দিয়ে এসেছিল যে আমরা 1,20,00,000 রোহিঙ্গা মুসলমানের নাম ডিলিট করবো। যখন ফার্স্ট আউট বেরোলো, দেখলো ঘোড়ার ডিম রোহিঙ্গা মুসলমান, নাম ডিলিট হয়েছে মতুয়াদের, উদ্বাস্তু হিন্দুদের। তারপরে সংখ্যালঘু এলাকায় বিশেষ করে একেবারে ভোটার লিস্ট ধরে ধরে বিজেপির লোকেরা ভোটার লিস্ট ধরে ধরে একটা 800-900 হয়তো ভোটার বুথে 500-600-700 জনের বিরুদ্ধে ফর্ম 7 জমা দিয়ে আসলো। এবং কার্যক্ষেত্রে কি হলো, আমরা দেখলাম যে 3-3.5 হাজার গোটা বাংলা জুড়ে এবার কি দেখো মুভিয়াদি বিষয়টা কিরকম কি হচ্ছে। এবার ফর্ম 7টা জমা দিয়ে আসলো, 10 দিন আগে 15 দিন আগে যে বিএলও তোমার কাছে গিয়ে তোমার হাতে তোমার ফর্ম দিয়ে এসছে, তোমার কাছ থেকে তোমার ফর্ম ফেরত নিয়ে এসছে, সেই এখন আবার তোমাকে হিয়ারিংয়ে ডাকছে যে না আপনি তো মৃত, আপনার নামে ফর্ম 7 জমা পড়েছে, আপনি এসে প্রমাণ করে দিয়েছেন আমরা জীবিত। এইবার আমি বলছি তাহলে যে লোকগুলো এই যে লক্ষ লক্ষ ফর্ম 7 জাল ফর্ম 7 জমা দিল, তাদের বিরুদ্ধে কেন এফআইআরটা হবে না? আমি জাস্ট তোমার বক্তব্যের শুরুর দিকটাতে যাই। তুমি যেখানে মোস্তারি বানু, ডেফিনেটলি মোস্তারি বানুর তার করা মামলার পরিপ্রেক্ষিতে তিনি আজকে ইন পার্সন হাজির ছিলেন, তুমি তার কথা বলতে গিয়ে কটাক্ষটা তোমার যার উদ্দেশ্যে ছিল? কার উদ্দেশ্যে ছিল সেটা সর্বজন বিদিত। না না, আমি মানিক সরকার তো তাকেই কার উদ্দেশ্যে তার এই উদ্যোগটাকে প্রশংসা করছেন। আমার কার উদ্দেশ্যে কটাক্ষ ছিল? আর যিনি ইন পার্সন সওয়াল করেছেন, উপস্থিত ছিলেন, সওয়াল করেছেন। আমি বললাম যে মোস্তারি বানুর কৃতিত্ব যিনি চুরি করতে গেছেন। আর আমি একটা অদ্ভুত রাজ্যে বাস করছি, কেউ যদি চোর বলে লোকের মমতা ব্যানার্জির মুখটা চোখের সামনে ভেসে ওঠে। মানে আমি কোনো খারাপ কথা বলতে চাই না, তোমরা আমায় জোর করে বলাবে, কিন্তু মানিক সরকার যে কথাটা বলে নিশ্চিতভাবেই আপনি দাদা সেটা আপনি যদি না জানেন সেটা আপনার Access, ব্যর্থতা, কৌশিকের একেবারেই responsibility, সঠিক কথাটা নয়। কেউ যদি খুন হবে তাহলে সিপিএম এর কথাটা মনে আছে। আমাকে প্রশ্নটা আমি বলিনি, বলছি আমার সাথে আলাপ নেই, কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আচ্ছা নমস্কার। আমার একটা কথা আছে বাংলায়, পড়লো কথা হাটের মাঝে, যার ব্যথা তার বুকে বাজে। যাক, আমি যেটা প্রশ্ন করা হচ্ছে সেটা নিয়ে আমার প্রশ্ন করলে আমি বলে নি এরকম কোশ্চেন কেন? আমি প্রথম আলাপে ঝগড়া করতে আছে। আমি বলছি কি, মানিক সরকার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন, স্বাগত জানাচ্ছি, খুব ভালো করেছেন, কিন্তু যেতে অনেক দেরি করেছেন, উনি আগে গেলে পারতেন। এটা আমাদের কাছেও একটা প্রশ্ন। নভেম্বর মাস থেকে এসআইআর প্রক্রিয়া চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে বলেছিলেন যে বাংলায় আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, ৬২ কৃপায় উনি দিব্যি বেঁচে আছেন। তা সত্ত্বেও বাংলা এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল, তারপরে উনি একদিন কোর্টে ঘুরে আসতেন, গেলেন, খুব ভালো কথা। কিন্তু আমি মুভিদের একটা কথা বলছি, দেখো আমি তো রাজনৈতিক দল করি, রাজনীতিতে টোকেনিজম বা একটা পারসেপশন বিল্ডিং, আমি তার জন্য একা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবো না, এটা রাজনীতির একটা অঙ্গ, যে কোনো রাজনৈতিক দলও করে, আমার দল সুযোগ পেলে আমরাও করবো, সবাই করে। আমি বলছি না মমতা ব্যানার্জি এটা করে কোনো অপরাধ করেছেন, কিন্তু আমি বলছি এই টোকেনিজম বা পারসেপশন বিল্ডিংয়ের ঊর্ধ্বেও তো একটা ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে তাদেরকে যাদেরকে কিনা মানুষ ভরসা করে সরকার এনেছেন। দেখুন, আমি একটু সরাসরি প্রসঙ্গটাতে আসি। ইলন মাস্ক একবার একটা বিখ্যাত কথা বলেছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান বি ফার মোর ডেঞ্জারাস দ্যান নিউক। ইলন মাস্কের উক্তি। এই এসআইআর এর মাধ্যমে এটা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নয়, এটা আমরা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে আসছি, এটা স্পেশাল ইন্টেনসিভ ডিলিশন। এবং এটা যে নিউকের মতোই কত বড় শক্তিশালী, প্রথমে আপনারা বিজেপি নোটবন্দি করে 126 জনকে মারলেন, এবার ভোট বন্দি করে 150 জনকে। আমরা বারবার এই কথাটা বলেছি, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সফটওয়্যারটার দ্বারা যারা ম্যাপড,
যারা ম্যাপড, আই রিপিট, তাদের পর্যন্ত লাইনে দাঁড়িয়ে কোটি কোটি বাংলার মানুষকে হেনস্থা করলেন, এর জবাবটা কিন্তু আপনারা 3 মাস পরে পাবেন। এটা নিশ্চিতভাবে থাকতে পারেন যে জনতার আদালত গণতন্ত্রের সব থেকে বড়, এই জনতার আদালত কিন্তু এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছেন, সেটা আপনাদের মানতে হবে। আজকে বারবার আমরা একটাই প্রশ্ন করছি, কত বাংলাদেশি রোহিঙ্গার নাম বিহারে পাওয়া গেছিল বলুন, জবাব দিতে পারছেন না কেন? বিহারে তো সমাপ্ত, বলুন কত বাংলাদেশি আর রোহিঙ্গার নাম পেয়েছিলেন? তার আমি কোনো আমি জবাব এই নেই। প্রসঙ্গে এক সেকেন্ড, এই প্রসঙ্গে আমি শতরূপার কাছে আসি। আমরা আজকে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মানে এর আগে আমরা তার লেখা কবিতা দেখিনি, আমরা দেখেছি যে আজকে এসআইআর নিয়ে, এসআইআর এর প্রতিবাদে তিনি কবিতা লিখেছেন যার নাম হচ্ছে আমি অস্বীকার করি। এরপর ছবিও আঁকবে, তারপর সুদীপ্ত সেন জেল থেকে বেরিয়ে ওগুলো আমি কিনবে। করে একটু বলতে চাই। সুদীপ্ত সেন আবার আসবে জেল থেকে বেরিয়ে। এটাতে আপনাদের এত কেন গায়ের জ্বালা লাগছে না, সেটা জ্বালা বুঝে লাগছে উঠতে না। পারছি না। এটাতে আপনাদের এত কেন গায়ের এটা প্রতিভাটা একটু জেনেটিক হয়ে জ্বালা যাচ্ছে। লাগছে না, আমি এটা just- বলছি। আপনারা কেন এত আইপ্যাক যদি উত্তেজিত করে হচ্ছেন? দেয়, খারাপটা কি আছে? খারাপ না, আচ্ছা, আমি যদি বলছি- অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি ছবি আইপ্যাক আঁকে, যদি করে দেয় তার আপত্তি কি? বলছেন তো। করে দিন। ছবি তো আঁকেননি, কবিতা কবিতা আইপ্যাক যদি প্রতিবাদে করে একটা দেয় কবিতা তখন লিখেছেন, আমি জাস্ট আচ্ছা, 4টে লাইন। একটা কথা আছে না তো হিন্দিতে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া পুরা নেই তো থোড়া থোড়া, ওই পিসির মধ্যে এখন কবিতা লিখেছেন। এরপর আরে ছবি আইপ্যাক আঁকবে। যদি করে দেয় করতে দিন। শুধু বামপন্থীদের আরে আইপ্যাক যদি কবিতা করে দেয় আমি করতে দিন। মাঝের মাঝের ঠিক আছে। মাঝের 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 appreciate কয়েকটা লাইন করুন যে না। 150 অর্থাৎ 150 এটা সংখ্যা আইপ্যাককে নয়, appreciate এটা এক সেকেন্ড, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার, এক থেমে যাওয়া গান, এক মুছে যাওয়া মুখ, রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান, শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান। এবং একই সঙ্গে আমি এখানটাতে একটু অ্যাড করব যে আমরা অখিল ভারতীয় হিন্দু মহাসভা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করাকে চ্যালেঞ্জ করতে গেছিলেন, যেটাকে বিচারপতি তিনি একদম নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলেছেন এটা যে সংবিধানের প্রতি আস্থা, তারই সেটাই প্রতিষ্ঠিত হয়। তিনি শুনতেই রাজি হননি এই মামলাটা। না, সেটা সুপ্রিম কোর্টের প্রেরোগেটিভ, কারটা শুনবে কারটা শুনবে না, লিস্টেড না হলে শোনে না। আমি এটার মধ্যে ঢুকতে চাইছি না, কিন্তু আমি এই প্রতিভা নিয়ে আমি অ্যাকচুয়ালি নিজেই হকচকিয়ে গেছি। এত প্রতিভা একটা ফ্যামিলির মধ্যে খুব কম জায়গায় দেখা যায়। যাই হোক, উনি লিখেছেন, বেশ করেছেন, উনি লিখেছেন, দেবাংশু লিখেছেন, আইপ্যাক লিখেছেন, না মমতা ব্যানার্জি লিখেছে, উনি এখন লিখছেন, সেটা না, না বিজেপি লেখেনি, প্লিজ, এরা এই স্ট্যান্ডার্ডের বিজেপি লিখবে না। আমি একটু বলি, শতরূপ দুটো পয়েন্ট রেজ করলে, আমি সেটাতে বলছি, আমি কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু এই যে ডকুমেন্ট রিসিট করার ব্যাপার নিয়ে, যখন প্রথম এসআইআর আমরা ফিল আপ করছেন, প্রথম মানে হিয়ারিংয়েরও আগে দুটো করে ফর্ম দেওয়া হয়েছিল, একটা বিএলওকে ফেরত দিয়ে দেবার কথা, একটা রেখে দেবার কথা, এবং আমার মনে হয় সেই রিসিটটাই রাখলে ভালো হতো। আমি জানি না, হিয়ারিংয়ের সময়, হিয়ারিংটা আলাদা, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু এটা প্রভিশন ছিল, এবং হিয়ারিংয়ের সময়ও আমি জানি না কেন বিএলও থেকে কাগজ পাওয়া যায়নি, উচিত ছিল করে দেওয়া। ইলেকশন বিএলওর কাছ থেকে পাওয়া যায় না শতরূপা, কারণ ইলেকশন কমিশন সেই প্রভিশনটাই দেয়নি। বিএলও কি রসিদ ছাপাবে? আমি বলছি ইলেকশন কমিশনের রসিদ প্রভিশনটাই ছাপানোর দেয়নি, ব্যাপার হচ্ছে না, আমি ইনিশিয়ালি তো বলছি যে রিসিটের কোনো ব্যাপারই ছিল না, অপশনটাই ছিল না। এবং যখন আমরা দাবি করেছিলাম তখন ব্যঙ্গ করে উড়িয়ে দেওয়া হয়েছিল, পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, তখন এটা চালু, তাও একদিন পরে। সুপ্রিম কোর্টের নির্দেশ নির্দেশের দেওয়ার পরের দিনও করা হয়নি, তারপরে অনেকগুলোই করেছে। করেনি। 12 দিন লেগেছিল কোর্ট নির্দেশ অনেকগুলোই পালন করতে, নির্দেশ 12 দিন। নির্দেশের পরেও অনেক Minded জায়গাতেই 12 দিন কিন্তু লেগেছে। মানা হয়নি, 12 অনেক দিন জায়গাতেই লেগেছিল, কিন্তু রিসিট 12 দেয়নি, days। তারপরেও রিসিট দেয়নি অনেক জায়গাতেই। আচ্ছা, একটা কথা বারবার উঠছে যে কেন, এটা কৌশিকও রেজ করেছে, যে কেন ম্যাপিং করার লোকজনকে আবার ডাকা হচ্ছে। এটারও মানে ইলেকশন কমিশনেরই উত্তর দেবার কথা, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখলাম, আমাদের বিএলএরা যা বলছে, অনেক সময় বাঁ দিকের কলম আর ডান দিকের কলম নাম মিলে লোকজনকে ডেকেছে। কিন্তু এখানে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা একটা খুব ক্লিয়ার অবজারভেশন করেছে যে বাদিক আর ডান বহু দিকে একসাথে BLO ফিল আপ করার কোনো কথা ছিল না দিদি। না সেটা নয়, কিন্তু যদি না ম্যাচ করে, যদি তাহলে ম্যাচ প্রথম না টোটাল করে, 3টে কলম ছিল, তখন উপরে একটা প্রশ্ন নিচে ছিল, দুটো। সেটা তো পরের কথা। সেটা নয় শতরূপা, আপনি আমাকে একটা কথা আমি বলুন। একটুখানি প্রথমেই শেষ mismatch করি, হয়ে কারণ যেত। কনফিউশন হয়ে যাচ্ছে, অনেকগুলো সংক্ষেপে, কথা সংক্ষেপে, একসঙ্গে সংক্ষেপে, হচ্ছে। সংক্ষেপে। শ্রমিক দা যেটা বারবার বলেছেন যে অনেক সময় বহু অংশে আমরা দেখেছি, যেহেতু আমাদের বিএলএরাও সঙ্গে ছিল, বিএলওদের তৃণমূলের বিএলএ ইনফ্লুয়েন্স করে এই যাদের নাম না ডাকলেই হতো, আর সবাই আমরা জানি তাদের পরিচয়, কিন্তু সেইগুলোকে করানো হয়েছে মানুষের। ওই যে শতরূপ এক্ষুনি বলছিল এভরিথিং ইজ অ্যাবাউট অপটিক্স, একটা ন্যারেটিভ তৈরি করা, এটা তৃণমূল ইচ্ছে করে আমি তৈরি করেছে। কৌশিকদার উত্তর নেব, তার আগে শতরূপ কিছু বলতে চাইছিল, খুব দেখুন, সংক্ষেপে। আমি একটা কথা, শতরূপা যেটা বলছেন না, 2-4টে জায়গাতে এটা হয়ে থাকতে পারে, তৃণমূল হয়তো একটা লোক দুটো লোককে করিয়েছে, কিন্তু আমি এটা বলছি সংখ্যালঘু এলাকাতে একেবারে ভোটার লিস্ট ধরে ধরে ফর্ম 7 কারা জমা দিয়েছে, যে মুসলিম মানুষদের
মানুষদেরকে হয় বাংলাদেশি অথবা মৃত বলে, এ একটা 5 বছরের বাচ্চাও জানে। এবং যেহেতু এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার আগে আপনাদের একজন নেতা শুভেন্দু অধিকারী একবারে সংখ্যা বলে ধর্ম বলে ঘোষণা করে দিয়েছিল যে 1,20,00,000 মুসলমানের নাম ডিলিট হবে, এবং প্রথম ড্রাফটের পরে দেখা গেল ডিলিট হয়েছে তার বদলে মতুয়া। আপনারা মানে বাড়ি থেকে পড়ে গেছিলেন মুসলমান, পরীক্ষায় চলে এসছে মতুয়া। তার ফলে যেটা হলো যে ফার্স্ট ড্রাফটটা বেরিয়ে যাওয়ার পরে লোককেও দেখাতে হবে যে আমরা মুসলমানদেরকে বিরাট হ্যারাস করছি। আপনি আমাকে সাধারণ মানুষের জায়গা থেকে একটা কথা বলুন, আপনারা বলছেন, আমরা সবাই বলছি যে অল্প দিনের মধ্যে, হ্যাঁ একদম খুব 10-20 সেকেন্ডে বলছি আমি, যে এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়ো করে করা হচ্ছে, রাজ্যের সরকার সহযোগিতা করেনি, যার ফলে বিএলওদের উপর আরও চাপ পড়েছে। এমতাবস্থায় অহেতুক এক একটা বুথে 500 জন 600 জন লোককে যে বিএলওকে দিয়ে হিয়ারিংয়ে ডাকানো হলো, এর ফলে কি এসআইআর প্রক্রিয়াটা সাহায্য পেলো নাকি সাহায্য পেলো না? আর যারা এই কাজটা করলো একেবারে প্ল্যানফুলি করলো, যদি সিপিএমও করে থাকে এইটা, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত কি উচিত না আপনি বলুন। দেখুন এবার আমি বলি, আমি বলি, দেখুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির পুরো ব্যাপারটাই করেছে কেন্দ্রীয় নির্যাতন কমিশন। এটা একটা অবান্তর হাস্যকর কথা যে বিজেপি বলছে যে তৃণমূলের 1-2 করেছে। আজকে আপনারা ভাবতে পারেন যে ন্যারেটিভটা এরা কোথায় নিয়ে গেছে। আসামে এরপরেও নির্বাচন জিততে পারবে না বলে হেমন্ত বিশ্ব শর্মা একটা রিল করেছে যে সে গুলি করছে মাইনরিটিদের। এই স্বাধীন ভারতে আমরা বাস করছি, আর আপনারা ভাবতে পারছেন এটা হচ্ছে ওদের ইম্প্রোভাইজড ভার্সন। কারণ ওরা জানে যে দেখুন ইলেকশনের রেজাল্ট কি হবে ম্যাডাম, আপনিও জানেন খুব ভালোভাবে, আপনিও ললাটের লিখনটা জানেন। পশ্চিমবঙ্গের জনগণ যাদের যে 1 কোটিকে লাইনে দাঁড় করিয়েছে তার মধ্যে তো আপনাদেরও লোক ছিল। ও দিদি শুনুন শতরূপাদি, ওই লাইনে আপনাদেরও লোক ছিল, কংগ্রেসও ছিল, সিপিএমও ছিল, সাধারণ মানুষও ছিল। ওই 1 কোটির একটা ভোটও আপনারা পাবেন না, বিশ্বাস করুন। দেখুন ঠিক আছে, আর 3টে ভাই ছাড়ো না, দেখা যাক। মামা ভাগ্নের গল্প। আমার আশুতোষের কাছে প্রশ্ন, আজকের যে নির্দেশগুলো তারপর কি মনে হয় কতটা আশাবাদী যে ডেফিনেটলি টাইমটা আরটু এক্সটেন্ডেড হবে? কতদিন হবে তো এখনো বোঝা যাচ্ছে না। স্ক্রুটিনির টাইম 7 দিন বাড়ানো হয়েছে, ফলে টাইম সময়সীমাটা, চূড়ান্ত তালিকা প্রকাশের সময়টা সেটা ডেফিনেটলি পিছবে, এটা অবভিয়াস। কি মনে হয় যে এখন বিভ্রান্তিগুলো কাটবে, ত্রুটিমুক্ত একটা তালিকা হবে? দেখুন সিইও সাহেব আগে এআই মাস্টার ক্লাস নিয়ে আসুক দিল্লি থেকে, কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার দুটো জায়গায়। আচ্ছা 7 দিন তো বাড়ালেন, বিজেপি রিকোয়েস্টে 4 দিন ফর্ম 7-এর জন্য বাড়িয়েছিলেন কি করতে? এটা উত্তর আছে কারুর কাছে? দিতে পারবে না। আচ্ছা ঘুষপেটিয়া রোহিঙ্গা নিয়ে তো আলোচনা হয়েছে, আমরাও জানি যে ইলেকশন কমিশনও জানে না, আমরাও জানি না, এবং যদি কেউ জেনে থাকে একমাত্র শুভেন্দুবাবু ছাড়া আর কেউ বলতে পারবে না, সেটা ওনাকে পার্সোনালি জিজ্ঞেস করলেই হয়ে যাবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই ফর্ম 7 আর ফর্ম 6-এর ডেটা যেটাকে চেপে রেখে দেওয়া হয়েছে, এটা উত্তর দিক সিইসি, এবং সিইসিকে এটা বলতে হবে যে কোন লজিক্যাল ডিসক্রিপেন্সির ভেতরে, কোন কেস স্ট্যাটাসের ভেতরে নাম যে কতগুলো অ্যাডিশন হচ্ছে এবং ডিলিশন হচ্ছে, এবং এই যে মানুষকে ডাকা হচ্ছে তার প্রক্রিয়াকরণটা এখন অবধি ইলেকশন কমিশন বলতে পারেনি। তার কারণ এর সম্পূর্ণ এডিট অপশানটা, এখানেও একটা চক্র আছে। চক্রটা কি? এডিট অপশান একমাত্র আপনার ইআরওর কাছে রয়েছে, আমরা জানি। মাঝখানে যখন ইলেকশন কমিশন চাপে পড়লো তখন এই ইআরওর কাছেও দেওয়া হলো এডিট অপশান। এই এডিট অপশানের কি অডিট হয়েছে? কতগুলো এডিট হয়েছে, কিভাবে হয়েছে, কি সিস্টেমে হয়েছে কেউ বলতে পারবেন নির্বাচন কমিশনের? আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি যে গল্প ফাঁদা হয়েছে, এটা শুধুই একমাত্র গল্প, যার ভেতরে মানে কোনো সেন্স বলে কিছু নেই। তার কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে সামনে রেখে আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি 30 থেকে 35 লক্ষ নামের ডিলিশনের টার্গেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং এই টার্গেট নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন এটা আমরা জানি। তার কারণ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম যখন এলো, প্রথম যখন এলো 1,36,00,000, তারপর যখন ডিলিশন হতে হতে যখন একটা জায়গায় পৌঁছলো তখন 94 লাখের আশেপাশে এসে দাঁড়াচ্ছে। এবং আমরা খুব জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে মিডিয়ার মাধ্যমে, এবং বিজেপির কাছেও জানতে চাইছি, এবং তৃণমূলের কাছেও জানতে চাইছি যে এই যে নির্বাচন কমিশনের যে আপনাদের যে মূল ধারা, মানে নাম কাটতেই হবে, এই যে টার্গেট নিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে স্ট্যাম্প মেরে দেওয়া কাউকে, এবং স্ট্যাম্প মারার পরে যেটা শতরূপও বলতে চাইলো সেটা হচ্ছে যে এই যে এই ডেটাটা দেওয়া হচ্ছে না, এবং কাদের নাম বাদ যাবে মানে অ্যাকনলেজমেন্ট নেই। এবং এটা খুব বড় একটা সত্য নির্বাচন কমিশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 17 বার সফটওয়্যারের আদেশ দেওয়া হয়েছিল ইআরওদের কাছে,
17 বার ডিআরওদের সংক্ষেপে কাছে দেওয়া হয়েছিল আদেশ। এই যে মাল্টিপল চেঞ্জ এবং এই চেঞ্জের যে ক্রোনোলজি, সেই ক্রোনোলজিরও অডিট দরকার। এই সম্পূর্ণ এই যে নির্বাচনটা আগামী দিনে হতে চলেছে, এটাতে সুপ্রিম কোর্টের মানে আমার monitoring একটা এ বক্তব্য নির্বাচন যে হয়। একটা যখন একটা এরকম ক্রুশিয়াল একটা প্রক্রিয়া, সংক্ষেপে শতরূপা, যেটা শতরূপও বলছে যে এখন যদি এখনই ডোমিসাইল সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তাহলে আগে যারা সাবমিট করেছে তারা কি দোষ করলো? একটা তো ইউনিফর্মিটি লাগবে, এবং যে কারণেই তো সময় নিয়ে তার এসওপি তৈরি করে সেগুলো করা দরকার ছিল। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এখন যে তৃণমূল যে নাচছে, আমি না না, সেটার ডোমিসাইল একটা- সার্টিফিকেট এক হচ্ছে, তাহলে কখনো অ্যাকসেপ্টেডই হবে না। কখন অ্যাকসেপ্টেড হলো? হচ্ছেও না। কখন আমি বললো একটা ইলেকশন কমিশন specific- লাস্ট ডে, হিয়ারিং এর লাস্ট ডেতে ডোমিসাইল সার্টিফিকেটের কথা বললো? শোনো, ডোমিসাইল সার্টিফিকেট, আমি একটা সেকেন্ড আমি জাস্ট সংক্ষেপে, আমার সময় একদম সংক্ষিপ্ত। এটা একদম স্পেসিফিক্যালি ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল ফর মিলিটারি রিক্রুটমেন্ট, সেইটার কথা কিন্তু বলা খুব হচ্ছে। সংক্ষেপে, 30 নতুন সেকেন্ড, করে 30 সেকেন্ড। নয়, এক নতুন সেকেন্ড, করে 30 হঠাৎ সেকেন্ড, 30 ইচ্ছে সেকেন্ড। হলো করলো, সেটা শতরূপ, কিন্তু হবে না। দেখুন, আমি একটা কথা বলি, যখন বিহার নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এসআইআর বন্ধ করার জন্য, সুপ্রিম কোর্ট কিন্তু দর্থহীনভাবে বলেছিল যে SIR ইলেকশন বন্ধ হবে। কমিশনের এটা প্রেরোগেটিভ। যে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে এতটা ভরসা করেছিল, সেই সুপ্রিম কোর্টকেই যে এতবার হস্তক্ষেপ করতে হলো, পরবর্তীকালে ইলেকশন কমিশনের বিভিন্ন নির্দেশ দিতে হলো, এর থেকে কিন্তু প্রমাণ হয় যে ইলেকশন কমিশনের উপর যে ভরসাটা ন্যস্ত ছিল, তারা কিন্তু সেই ভরসাযোগ্য ভূমিকা পালন কৌশিক করেনি। দা। আজকে সব থেকে আমাদের পক্ষে সুখবর হচ্ছে সুপ্রিম কোর্টে একটি, আমি যেটা খবর পেয়েছি, সুপ্রিম কোর্ট বলেছেন যে এই ফাইনাল লিস্টে যদি কারোর নাম বাদও যায় এবং ইলেকশন ঘোষণা হয়ে গেলেও তার কিন্তু হিয়ারিং করার অপশন থাকবে। এটাই একটা আশার আলো। ফলে বিজেপির এই বাদ দেওয়ার চক্রান্তটা আমরা আবারও আইনি পথে গিয়ে আটকাবো এবং ইলেকশনের আগেই আটকাবো। এটা আজকে সুপ্রিম কোর্টে হয়েছে। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। নিঃসন্দেহে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট কিছু নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। এবার নজর থাকবে আগামীকাল মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি দিল্লি যাচ্ছেন, তার আউটকাম কি হয়, সেই বৈঠকের নির্যাস কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।